হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আমাকে দেখা শেষ হয়নি আপনার? সাবিনা বরাবরের মতনই চোখ নুয়ে সকাল সকাল এমন প্রশ্নে বিব্রত। কাব্য চোখে মাত্রাতিরিক্ত ঘৃণা আর বিরক্তি। হ্যাঁ হয়েছে। দেখুন, আমি সুখে আছি, ভালো আছি। আগের কোনো কিছু টেনে আনার এবং সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন না। আমি বেঁচে থাকতে সেটা সম্ভব নয়। যতই অনুশোচনা বোধ থাকুক না কেন, আমি আর নতুন করে কোনো সম্পর্ক শুরু করতে চাই না। তুমি যা ভালো মনে করো। লম্বা নিঃশ্বাস ফেলে কাব্য মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়ে। নারীর টান যতই হোক, মা তো। অনুভূতি বিচিত্র মিশ্রণ, কখনো ক্ষীণত্ব, আবার কখনো শক্ত খোলসে আবৃত। পুরোপুরি হৃদয়ের ক্ষয় হওয়ার আগেই ফিরে যাওয়ার আহ্বান জানালো। সাবিনা বুঝতে পেরেছেন। কাব্য আবারও বলল, আপনার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমার একটা ছোট্ট সংসার আছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মনোযোগী হই, তাতেই আমাদের মঙ্গল। সাবিনা গত রাতেই মোহিত সাহেবকে বলেছেন আজই ফিরে যাবেন। কাব্য তাদের এখানে চাচ্ছে না। অপমানজনক পরিস্থিতি হলেও সাবিনার কৃতকর্মের কাছে এটাও তুচ্ছ। নিজের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেকে অনিশ্চিত পথে একা ফেলে পাড়ি জমিয়েছিলেন অন্যত্র। প্রথম স্বামীকে ছেড়েছেন তার অপকর্মের কারণে। সেখানে ভুল না থাকলেও ছেলের দায় আছে। এখন তার ফিরে আসা মেনে নেওয়া হবে? কখনোই না। ঘুম থেকে জাগ্রত হতে বেশি সময় নিয়ে ফেলেছে চারু। উঠেই প্রথমে গোসলটা সেরে নেয়। ভেজা কাপড় হাতে নিয়ে বেরিয়ে আসলে কাব্যকে বারান্দায় আনমনা হয়ে বসে থাকতে দেখল। বারান্দার কাছাকাছি দড়িতে কাপড় মিলতে মিলতে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? এতক্ষণ যাবৎ নিজের মধ্যে মগ্ন ছিল। চারুর আওয়াজে দৃষ্টি তোলে। চোখ পড়ে সাদা লালের মিশ্রণে নিজেকে রাঙিয়ে রাখা নারীর দিকে। চুলে সাদা টাওয়াল পেঁচিয়ে আছে। কাপড় মিলতে মিলতে গুনগুন আওয়াজটাও শ্রবণেন্দ্রিয় এড়িয়ে যায়নি। হাতের কাজ শেষে মুক্ত করলো কেশমালা। গ্রামীণ কর্নার নিয়ে ঝেড়ে নিচ্ছে ভেজা চুল। মনোযোগ ঘুরতে সময় নেয়নি কাব্যের। ঘোর মিশ্রিত নয়ন আটকেছে এ দৃশ্যে। মুগ্ধতায় বাধা তার চঞ্চলতা। স্থির নেই এক জায়গায়, এদিক ওদিক দুলে চলেছে। টানে পা জোড়া আর থেমে থাকেনি। এগিয়ে গেছে আরও কাছ থেকে অক্ষির তৃষ্ণা মেটাতে। ব্যস্ত চারুর হাত সন্তর্পণে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। আরত্বকায়া নিবৃত হয়েছে। নিজের অজান্তে এসে থেমে যাওয়া চারুর মুখে বিস্ময়বোধ, প্রশ্নসূচক নেত্র। তার আগেই পুরুষালী আঙ্গুলে সে চোখের পাপড়িতে জমে থাকা শিশির বিন্দু মুছে দেয় কাব্য। বলে, স্থির হয়ে দাঁড়াচ্ছ না কেন? আমি কি করলাম? আমার চোখকে বারবার তোমাকে দেখার তৃষ্ণা মেটাতে বাধা দিচ্ছিলে। হৃদয় উঁচু করে চারু বলল। দিনরাত 24 ঘন্টায় দেখেন আমাকে, নতুন করে দেখার কি আছে? চারু দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভিন্ন রূপে ভোগ করি তোমাকে বারবার। যেমন এখন এই সাদা লালের আবরণে তোমায় সত্য প্রস্ফুটিত গোলাপের মতন লাগছে। লাজুক আভা ছড়িয়েছে মুখে, নিম্নগামী স্মিতে প্রাচুর্যপূর্ণ। কাব্য তাল মিলিয়ে বলে ওঠে, এই হাসি আর আমার চোখকে বাধা দেওয়ার দায়ে শাস্তি কি হতে পারে জানো চারুলতা? আমাকে শাস্তি দেবেন? অবশ্যই। কপালে তোমার ঠোঁটের স্পর্শ চাই, দ্রুত। এটাই তোমার শাস্তি। এমন আবদারে হাসবে না অবাক হবে ভেবেই পাচ্ছে না চারু। কি সুন্দর করে মর্জি করে বসলো। শাস্তির ছুতোয় ভালোবাসা পাওয়ার ধান্দা। মুখ ভেঙচিয়ে চারু বলে উঠল, মিস্টার লোভী কাব্য আফনান, শুধু ভালোবাসা পেতে ইচ্ছে করে, তাই না? এতে দোষের কি? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কাঁধে মাথা রাখলে অব্দি ছটফট করেন। আজ মনে হয় প্রথম আমার সুনাম করলেন। জানেন, স্ত্রীর সুনাম করলে ভালোবাসা বাড়ে। শুধু ভালোবাসি ছাড়া আর কোনো সুন্দর কথা আপনার মুখে শুনিনি। শুধু তাকিয়ে থাকেন। আপনি একটা লজ্জাবতী আনরোমান্টিক লোক। প্রতিদিন সুনাম করবেন আমার, প্রতিদিন ভালোবেসে দু কয়েকটা কাব্যিক লাইন আমাকে ডেডিকেট করবেন, আমাকে স্পেশাল ফিল করাবেন। মূর্তির মতন শুধু তাকিয়ে থাকবেন না। তাহলে আমি আপনার দেওয়ার শাস্তি ভোগ করতে রাজি। বলেই চারু দ্রুত পা বাড়ায় ঘরের দিকে। বাড়িতে মেহমান উঠেছে কিনা কে জানে, তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে হবে। রান্নাঘরের দিকে এগোতে এগোতে আনমনে হেসে উঠল।
কাব্যকে এতগুলো কথা বলে এসেছে নিজের সুনাম করার জন্য, নিজেই বলে আসলো। ভারী লজ্জাজনক কর্মকাণ্ড। চিন্তার পরিবর্তন হতেও সময় নিল না। নিজের চিত্তকে শায়েস্তা করে মনে মনে বলে ওঠে, আমার স্বামীকে আমি যা ইচ্ছা তাই বলবো, এতে এত ভাবাভাবির কি আছে? রান্নাঘরে রুনা আছেন, পাশেই তার মেয়ে টুনি। জমিনে পাটি বিছিয়ে পড়াশোনায় মশগুল মেয়েটিকে কাব্য স্কুলে ভর্তি করিয়েছে। ভালো লাগলো তার পড়ার প্রতি আগ্রহ দেখে। নাস্তা আগেই রেডি করে নিয়েছেন সে। চারু প্রশ্ন করলো রুনাকে, ওনারা উঠেছেন? কারা আফা? মেহমানরা। ওনারা তো সকালেই আইস চইলা গেছে, আপনি জানেন না? অজ্ঞ চারু রুনার কথায় অবাক হয়। চলে গেছে না জানিয়ে? এখন সকাল 11টা বাজে, নিশ্চয়ই এর আগেই বেরিয়েছেন। এত সকাল সকাল না জানিয়ে চলে যাওয়ার কারণটা কি হতে পারে? আপনার সাহেব জানে ওনারা চলে গেছেন? হ, সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। হোক না হোক, তাদের চলে যাওয়ার জন্য কাব্যর হাত। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বুকে হাত গুজে প্রশ্ন ছুড়ে দেয় ব্যস্ত কাব্যের পানে। ওনাদের আপনি তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, কেন? এমনি চারুলতা, ভালো লাগছিল না, সহ্য হচ্ছিল না তাদের। ওনারা তো চলেই যেত, নিশ্চয়ই অপমানিত বোধ করেছেন। তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে কাব্য বলে উঠল, আমার সহ্য হচ্ছিল না চারু, তাদের সুখী সংসার আমার ভালো লাগছিল না। এখানে আমি আর আমরাও হতে পারতাম। জানি তাদের হয়তো কোনো দোষ নেই, আমি পুনরায় দুর্বল হতে চাই না। আমার তোমাকে ছাড়া আর কারো প্রয়োজন নেই। মিসেস সাবিনাকে চোখের সামনে দেখেই আমার ভেতরটা চলে পড়ে ছারকার হয়ে যাচ্ছিল। আমি শুধু তোমার কাছেই নত স্বীকার করতে থাকতে চাই। আমাদের মাঝে কোনো অতীত যেন না আসে, আমরা একে অপরের বর্তমান এবং ভবিষ্যৎ। হঠাৎই গাড়ি নিয়ে আমজাদ এসে হাজির। হর্ন দিচ্ছে। কাব্যের মাথায় হুডি তুলে মুখে মাস্ক পরে নিল। দেখেই বোঝা গেল কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। কোথায় যাচ্ছেন? কাজ আছে, তুমি নাস্তা করে নিও, আমি তাড়াতাড়ি চলে আসবো। মুহূর্তেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে চারু। বারণ করার সুরে বলল, না না, যাবেন না আপনি। আপনার জন্য বাইরে যাওয়া কতটা রিস্ক জানেন? গার্ডের সাথে যাচ্ছে চারু, আমজাদও আছে, আর আমি বেশি দূরে যাব না। তুমি কোনো টেনশন নিও না, ওকে? আসবেন তো, নাকি আবারও? আশ্বাস দিয়ে কাব্য বলল, তোমাকে ছেড়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমি ফিরবো এবার, সত্যি ফিরবো, অপেক্ষায় থেকো। বিকেল গড়িয়েছে। চরম সাহসিকতা দেখিয়ে কাব্য বাহিরে। কি করতে গেল সেটাও তো জানায়নি। গার্ডরা সাথে গেছে তাতে কি? ঘরে কোনো গার্ড আছে? চারুর মন মানে না। কখনো বসে কখনো পায়চারি করে সময় কাটাচ্ছে। বিদঘুটে সব চিন্তারা ভর করছে মাথায়। এমন টেনশনে মস্তিষ্ক যেন রসিকতায় মেতে ওঠে। কত সময় হয়ে গেল, এখনো ফিরে আসার নামগন্ধ নেই। হাত কচলে একটু আগ বেড়ে দাঁড়িয়েছে। এখান থেকে নিশ্চয়ই আসন্ন কালো গাড়িটা দেখা যাবে। একবার হারিয়ে ফিরে পেয়েছে, এখন যেন তাকে নিয়ে আরো দ্বিগুণ ভয়। ওনার শক্ত হাতে চেপে ঠায় দাঁড়িয়ে রইল। পণ করছে কাব্য না ফেরা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। ইতিমধ্যে রুনা এবং টুনি দুজনেই ঘরে আসার জন্য ডেকে গেল। লাভ হয়নি। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে হলদে বাতির আড়ালে কালো গাড়িটি চোখে পড়ে। ভারাক্রান্ত মনটা নিমেষেই শীতলতায় ভরে গেছে। তার কথা মোতাবেক ফিরে এসেছে। এত সময় আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে চারু। গাড়ি চারুর পাশে দাঁড় করিয়ে কাব্য নেমে আসে। প্রশ্ন করে, এখানে কি করছো? ভোতা মুখে উত্তর দেয় চারু। আপনার অপেক্ষা। তাই বলে এখানে? চলো ঘরে চলো। কাব্যের হাত ধরেই ঘরের দিকে আগাতে থাকে চারু। কাব্য আড়ালে পিছু ঘুরে আমজাদকে ইশারা করলো। আমজাদও কাব্যের চোখের ভাষা মুহূর্তেই বুঝে নেয়। গাড়িতে আনা সরঞ্জাম সবার চোখ থেকে বাঁচিয়ে গাড়িতেই লক করে রাখে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল কাব্য, সাথে জানালাও। হঠাৎ তার এমন কাণ্ডে চারু বলে ওঠে, সব বন্ধ করে দিচ্ছেন কেন? কাব্য এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ঘুমাবো। এই সন্ধ্যায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে ঘুমান, আমি রান্নাঘরে যাচ্ছি, রাতের খাবারের আয়োজন করতে হবে। বলেই চারু দরজার দিকে এগোয়। বাদ সাধল কাব্য। শটাং হয়ে দাঁড়িয়ে গেছে দরজার সামনে। কাব্যের এই কাজ আরো অবাক করে চারুকে। দরজার কাছে এভাবে চুপচাপ দাঁড়িয়ে পড়ার কারণ কি? কি হলো? তুমিও ঘুমাও, এসো। কাব্যের আবল তাবল কথাবার্তায় বিপরীতে চারু বলল, আজব, আমি কেন ঘুমাবো? আমার ঘুম আসছে না, আপনিই ঘুমান। চারুলতা,
আসলে আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দাও, তোমার ঘুমাতে হবে না। কাব্যের কথাই মেনে নিল। তাছাড়া তার সাথে সময় কাটানো আজকাল সবচেয়ে পছন্দের কাজ। চারুর কোলে মাথা পেতে আরাম করে শুয়ে পড়ল কাব্য। যে করেই হোক তাকে এখানে আটকে রাখতে হবে, অন্তত 1 থেকে 2 ঘন্টা। মিথ্যে অভিনয় করার চেষ্টায় ধরা পড়ে যাওয়ার সুযোগ আছে। মাথা ব্যথার মিথ্যে বাহানায় কতক্ষণ তাকে আটকে রাখা যায় সেটাই কাব্যের জন্য টাস্ক হয়ে দাঁড়ালো। 8 ঘন্টা পেরিয়েছে। মেইলি মসৃণ হাতের স্পর্শে ঘুম ঘুম ভাবটা জেঁকে বসেছে বারবার। কিন্তু ঘুমোলে চলবে না, চারুর প্রতি বিশেষ নজরদারি করা দরকার। কোনোভাবেই যেন বাহিরে যেতে না পারে। ফোনের দিকেও নজর দিতে লাগলো কাব্য বারবার। আমরাত কল করছে না কেন? এত সময় লাগে কাজ করতে? সেটাও বেশি সময় পারল না। চারু সোজাসুজি ফোন ঘাঁটতে বারণ করেছে, এতে নাকি মাথা ব্যথা বেড়ে যাবে। রাত 8টায় ছাড়া পেয়ে নিজেকে মুক্ত মনে হচ্ছে চারুর। কেমন অদ্ভুত লোক সে! মাথা ব্যথার কথা বলে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে। নানান বাহানায় অজুহাতে বাধ্য হয়ে বসে থাকতে হয়েছে তার পাশে। সন্দেহজনক মনে হচ্ছে তার এই কাজ। চারু কয়েকবার জেরা করার চেষ্টা করেও লাভ হয়নি। একটা শব্দও বের হয়নি মুখ থেকে। রুনা এসে দরজায় নক করে গেছে। লজ্জায় পড়তে হয়েছে চারুর। কোনোভাবেই দরজা খুলতে দেয়নি কাব্য। স্বাধীন পাখির ন্যায় বেরিয়ে যাওয়ার আগে আবারও কাব্য ডেকে বলল, আর 5 মিনিট থাকবে চারুলতা, আমি আসছি। না, আর 1 মিনিটও না। প্লিজ। কি চলে আপনার মাথায় বলেন তো? ইচ্ছে করে আটকে রাখেন না তো? হ্যাঁ, ইচ্ছে করে ডাকছি। সেটা কেন একটু পরে তুমি জানতে পারবে। আমি 1 মিনিট যাবো আর আসবো, তুমি বাইরে আসবে না, ওকে? চারুকে দাঁড় করিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। যত দ্রুত গিয়েছে তত দ্রুতই ফিরে এসেছে, হাতে শপিং ব্যাগ নিয়ে। হাসি মুখে চারুর দিকে এগিয়ে দেয় বিস্ময় ভরা নয়নে। চারু জানতে চাইল, এগুলো কি? খুলে দেখো। সাদা আবরণে শপিং ব্যাগ ধীর হাতে খুলতে রাখলো চারু। বক্স খুলতেই বেরিয়ে এসেছে লাল সাদা মিশ্রণে একটি সুন্দর শাড়ি। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না চারু। কাপড় শাড়ি এনেছে, তাও চারুর জন্য? এর জন্যই বুঝি বাইরে গিয়েছিল। তুমি বলেছিলে না তোমাকে স্পেশাল ফিল করাতে? এটা ফার্স্ট স্টেপ, জলদি শাড়িটা পরে নাও। স্পেশাল ফিল করানোর জন্য শাড়ি কিনে এনেছে, তাও আবার নাকি ফার্স্ট স্টেপ? মৃদু হাসল চারু। প্রশ্ন করলো, এখন কেন পরবো? আমি দেখতে চাই শাড়িতে তোমাকে কেমন দেখায়। দ্রুত করো তো, আরও অনেক কিছু বাকি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওকে? আর হ্যাঁ, কোনো প্রশ্ন করবে না। শাড়ি পরার অভিজ্ঞতা নেই চারুর। ইচ্ছে পূরণ করার আগেই ঘাড়ে শত শত দায়িত্ব এসে চেপেছিল। কখনো শখ পূরণের কথা মাথায় আসেনি। রাস্তায় সুন্দরী মেয়েদের শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখে ভীষণ ভালো লাগলো। ছোটবেলায় মায়ের শাড়ি পরে অনেক ঘোরা হয়েছে। এখন সময়ের সাথে ইচ্ছেরাও বদলে গেছে। ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে কোনো রকম গায়ে জড়িয়েছে শাড়িটা। সঠিকভাবে পরতে না পারলেও খারাপ দেখাচ্ছে না আয়নায়। বারবার হাতের সাহায্যে শাড়ি ঠিক করতে করতে বেরিয়ে আসলেও মনে বিশাল আকারের সংকোচবোধ। শাড়ি পরতে পারা ও না পারার চিন্তায় ভুলতে বসেছিল এক ভয়ঙ্কর গভীর দৃষ্টির কথা। এই মুহূর্তে যে দৃষ্টি তার মাঝে আটকে। দূর দূর বুক কেঁপে ওঠে মুহূর্তেই, যেন বধ হয়ে যাবে এখনই চোখ জোড়া। আর কিছু সময় এভাবে চেয়ে থাকলে নিজেকে রক্ষা করতে চারু বলল, দেখেছেন, এবার আমি চেঞ্জ করে আসি। পালানোর পূর্বেই শক্ত হাত এসে থামায় তাকে তৎক্ষণাৎ। শব্দবিহীন তাকে শূন্যে তুলে নেয়। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে যেতে লাগলো ওর সামনের দিকে। কাব্যের শার্ট খামচে ধরে খিজে চোখ বুজে নেয় চারু। মিনিটখানেক পর স্থির অনুভূত হলো কাব্য আর সামনের দিকে এগোচ্ছে না। পায়ের গতি থেমে গেছে। চোখ খুলে চাইলেই কাব্যের ভাসমান চোখে চোখ পড়ে। দ্রুততম গতিতে চোখ সরিয়ে ফেলল চারু। অন্য পাশে ভেসে উঠেছে আলোকসজ্জা। সমুদ্রের চরে বিভিন্ন আলোর সমারোহ। মরিচাবাতির আভায় চকচক করছে সমুদ্র জলের একাংশ। চারুকে নামিয়ে দিয়েছে। পেছন থেকে জড়িয়ে ধরে নিচু স্বরে কাব্য বলে উঠল, একটা ভুল বিয়ে সঠিক পরিণয়। হ্যাপি অ্যানিভার্সারি চারুলতা। বিবাহবার্ষিকী ভিন্নভাবে হওয়া বিয়েটার 1 বছর পূর্ণ হয়েছে, যেখানে ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতির জায়গায় ছিল না। আজ এই মুহূর্তে আকাশ পাতাল তফাৎ। কাব্যের হারিয়ে যাওয়ার ভয় ঘৃণার ঊর্ধ্বে এসে দাঁড়িয়েছে। দিনকে দিন বৃদ্ধি করছে ভালোবাসা। চারুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এটা দ্বিতীয় স্টেপ। আপনার আর কত স্টেপ বাকি আমাকে স্পেশাল ফিল করানোর? অনেকগুলো। তোমার পছন্দ হয়েছে চারুলতা? খুব।
দূরত্ব ঘুচিয়ে আরো কাছে টেনে এনেছে। কপালে কপাল ঠেকিয়ে চোখ স্থাপন করছে চারুর চোখে। অদ্ভুতভাবে লজ্জা পাচ্ছে মেয়েটি। দৃষ্টি নত করে ঠোঁটে ঠোঁট চেপে আছে। তার লজ্জাকেও গাঢ় নজরে উপভোগ করতে শুরু করে কাব্য। ছাড়া পাওয়ার চেষ্টায় হাঁসফাঁস করা চারুকে আটকে রাখার মধ্যেও আলাদা সুখানুভূতি। আমি তোমার জীবন থেকে হয়তো কিছু সময়ের জন্য হারিয়ে না গেলে আজ তুমি এতটা কাছাকাছি থাকতে না। ঠিক আগের মতোই ঘৃণার চোখে দেখতে। যখন আমার উপর রেগে যাবে তখন এই টেকনিকটা আবার অ্যাপ্লাই করতে হবে। চমৎকার মুহূর্তে কাব্যের শেষ বাক্যটি তীরের মতন এসেছে কানে। ক্রিয়াভাব পরিবর্তন হতে সময় নেয়নি। রোষে ভরে ওঠে চারুর মুখমণ্ডল। কাব্যের বুকে দুহাত ঠেকিয়ে বল প্রয়োগ করে। দূরে সরে যাওয়ার চেষ্টায় সক্ষম হয় চারু। কাব্যের কাছে সেই বল বেশিক্ষণ টিকল না, পুনরায় ঘনিষ্ঠ হয়েছে। অভিমানে কাঁপতে থাকা অধরে, উত্তপ্ত অধরের গভীর স্পর্শে কম্পন থেমে যায়। হিমায়িত হয়ে ওঠে শির দ্বারা আর অকার্যকর মস্তিষ্ক। কাটকাট হয়ে দাঁড়িয়ে রইল চারু, প্রতিক্রিয়াবিহীন কাব্য নামক ভ্রমে আটকে। এটা আমাকে লজ্জাবতী আর আনরোমান্টিক বলার শাস্তি। থার্ড স্টেপ। এক বিমোহিত চোখের বাসনা প্রণয়িনীকে দেখবে নয়নের জ্যোতি ফুরানোর পূর্ব অবধি। পিপাসার্থ ভ্রমরের সমভাবে ঘুরে বেড়াবে চতুর্দিকে। অনুরাগের অমৃত পান করবে। ধাপে ধাপে পদার্পণ করে খানিকে রয়ে যাওয়ার দূরত্ব খুঁজিয়ে দিতে উদ্যমী। ব্যতিক্রমী লোভ জাগছে মনে। নিবে স্পর্শে মেতে ওঠা লালসা। অর্ণবের জলতরঙ্গ আগুনে ঘি বিসর্জন দিতে প্রস্তুত। ইশারা করছে নিঃসর্গ। প্রবল উদ্দীপনাপূর্ণ হৃৎপিণ্ডকে অমর্ত্য করছে কাব্য। চিত্তচেতনাকে সান্ত্বনা দিল এই বলে। মনোহরীর প্রাণহন্তুর তারই মধ্যাস্তে নিষণ্ণ। লাজেরাঙ্গা অননে লাঞ্চে আভা জড়ানো এক টুকরো রক্তঝোপা যেন নিজস্ব। ওদের নৈকট্য বুঝিয়ে সহ্য করে উঠতে পারেনি। গভীর আসক্তি ছড়িয়ে দিয়ে গেছে এই স্পর্শন। অতিরিক্ত হৃদস্পন্দনের সাথে তাল মিলাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কম্পন। প্রগাঢ়তা বিজড়িত গলায় নীরবতা ভাঙতে বাধ্য হয় কাব্য। বলল, আমার চারুলতা মোটেও নির্লজ্জ নয়। সে অত্যন্ত মূল্যবান লাজকলতা। আমার, একান্ত আমার। চোখে পড়ল এক ভিন্ন রূপ। প্রথম প্রেমে পড়েছিল যে রূপে, সাদাসিধে অমিশ্র চেহারাখানা। আজকাল ভীষণ রকমের রাগী সে। এই মুহূর্তে যে মুখটা অনাড়ম্বরতায় প্রাচুর্যপূর্ণ, সে চেহারাই সবচেয়ে প্রিয় কাব্যের। তবে সব রূপে চারুলতা সে। মনোহরী আদরে। তোমার থেকে শেখা নির্লজ্জতা পরে অবলম্বন করব। এখন অন্য কিছু। ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি। ভদ্র থেকে অভদ্রে রূপান্তরিত হওয়ার জন্য সারা রাত্রিব্যাপী সময় আছে। এই সমুদ্র আছে, এই হিমেল হাওয়া, আর ওই চারটাও আছে। কথা বলার ভঙ্গিতেই বেচায় ভিন্নতা। আসলেই কাব্যের সামনে দাঁড়িয়ে আছে তো কোনো জড়তা নেই, উল্টো তার বাক্য যুগলের মাধ্যমে চারুকে আড়ষ্টতায় পতিত করছে। চারুকে নির্লজ্জ বলা হতো, আর সে যে নির্লজ্জতার কয়েক ধাপ এগিয়ে গেছে। তার বেলায় মিথ্যে অপবাদ দেওয়া হতো চারুলতাকে। সে মোটেও নির্লজ্জ নয়, উল্টো কাব্য আপনার অতিমাত্রায় ধৃষ্ট লোক। ভোলা ভালো লাজুক মুখের আড়ালে চরম বেহায়া একটা লোক। আনরোমান্টিক বলেছে বলে সরাসরি ছুঁ খেয়ে বসবে। খাবার মুখে এগিয়ে দিয়ে কাব্য বলে, খাও। গলা দিয়ে ঢোক অব্দি গিলতে পারছে না। খাবার নামবে অসম্ভব। নীরব মাথা নত হয়ে বসে রইল চারু। হয়েছে, খাবার সময় অন্তত লজ্জাকে পাশে সরিয়ে রাখো, পরে আবার মন ভরে লজ্জা পেও। রাগ মিশ্রিত নয়নে কাব্যের দিকে চাইল চারু। বেশি বকবক করছে না আজ। এর চেয়ে তো আগের কাব্যই ভালো, অন্তত দ্বিধায় ফেলতো না। আপনি স্বাভাবিকভাবে কথা বলুন। স্বাভাবিকভাবেই তো বলছি। না, এটা আপনার গলার টোন না, মনে হচ্ছে নেশা টেশা করেছেন। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটেছে কাব্যের। গলার স্বরে নাকি পরিবর্তন তার। এই পরিবর্তন এনেছে কে? খোঁজ চারু। সুপ্ত অনুভূতিকে জাগ্রত করার আহ্বান জানিয়েছে। কণ্ঠে গভীরতা বজায় রেখে কাব্য জবাব দেয়, সত্যি তো চারুলতা, নেশা তো করেছি, সেটা ভিন্ন নেশা। মনোহরীর চোখ মুখ সৌন্দর্যের মধ্যপান করেছি। আজকে শুধু সেটা প্রকাশ করলাম। চারুর মুখে খাবার পুরে দিল। ডান কপালে আবার ঠোঁট ছোঁয়ায়। আজ পরিমাণের চেয়ে বেশি ভালোবাসা উজাড় করেছে। হয়তো পূর্ণ করতে চাচ্ছে অতিক্রান্ত হয়ে যাওয়া সময়ের শূন্যস্থান। একাধারে এত স্নেহশীলতা কি সহ্য করা যায়? সমুদ্র তীর এক টুকরো আলোক প্রজ্বলনে মাতোয়ারা।
গভীর প্রণয়ের পার্বণে রঞ্জিত হয়ে আছে রাতের আমোদ। যোগ্য মানব ছায়া মেটে জমিনে শোভা পেয়ে আছে। পরোয়া সহিত মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মুখে লেগে থাকা খাবারের অবশিষ্টাংশ মুছে দিয়েছে পরম যত্নে। জানো চারুলতা, এই দীর্ঘ সময়ে প্রেম নামক অনুভূতিটা আমার মধ্যে কখনো আসেনি, আসার পথই পাইনি। আমি এটাও জানি তোমার জীবনেও প্রেম আসার সুযোগ পায়নি। একই পথে তবে ভিন্ন গন্তব্যে চলেছে আমরা। তুমিও চেয়েছিলে জীবনকে সুন্দরভাবে সাজাতে, আর আমি চেয়েছিলাম গোছাতে। এলোমেলো ছিলাম। বাল্যকাল থেকে যে কালো মেঘের ছায়ায় বড় হয়েছি, সেটা কাটিয়ে ছলমলে আকাশ দেখা শখ ছিল। সেটা পূরণ হয়েছে তোমার সাথে। তোমার জন্য উপভোগ করছি একটা সাধারণ স্বাভাবিক জীবন। আমি আর পূর্বের কোনো কিছুই ফিরে পেতে চাই না। এক দৃষ্টিতে কাব্যের কথাগুলো শুনিয়ে আপনা আপনি চারুর মুখ ফুটে বেরিয়ে আসলো। আপনি আমার প্রথম প্রেম। জানি, যেদিন তোমাকে দেখেছি সেদিনই মনের এক কোণে লিখিত হয়ে গেছিল যে তুমি আমার জন্যই বরাদ্দ। এভাবে বিয়ে না করলেও পারতেন। আমি যেমন জীবনচরিতায় অভ্যস্ত, তুমি আমাকে কখনো মেনে নিতে না। ভালোবাসা ছিল সত্যি, কিন্তু পাওয়ার জেদটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। আঘাত করেছেন কিছু মানুষকে। চারুকে বাজিয়ে দেখতে কাব্য প্রশ্ন করে। তোমার সামনে যদি অন্য কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়, হাত ধরে, তুমি কি করবে? কণ্ঠে রুষ্টতা এনে চারু বলল। হাত পা মুখ ভেঙে ফেলতাম। তুলতুলে গালে বৃদ্ধাঙ্গুল স্পর্শন করে কাব্য বলল। আর আমি সত্যি সত্যি হাতটা ভেঙে ফেলেছি। ভেঙেছি বললে ভুল হবে, একটু ব্যথা দিয়েছি। বলেই হেসে উঠে কাব্য। সশব্দে, সে কিছুই করে না, একটু ব্যথা দেয়। পেছনে ফেলে আসা সময়ে এই ডায়লগ শোনা হয়েছে। সামান্য আঘাত করে শাস্তি প্রদান করে, শুধু বড় কোনো ক্ষতি করে না। আবার কণ্ঠের পাশাপাশি হাস্যোজ্জ্বল মুখটাও ভীষণ সুন্দর। সেখানে আঘাতের দাগ করেও বেমানান। সুযোগ হলে আবারও মলমস্বরূপ দু চারটা চুমু বসাতো। কিন্তু সেই সাহস কাব্য অবশিষ্ট রাখেনি। এখন এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হতে পারে। অতীতের কিছু ভুল থাকুক, গ্লানিও থাকুক, যেটা চলে গেছে তাকে নিঃশেষ হিসেবে ধরে নিন। আমাকে শুধু এই আশ্বাসটুকুই দিন, কখনো আমাকে ছেড়ে যাবেন না। চারুলতা, তোমার মনে এত ভালোবাসা মজুদ আছে, আগে কখনো বুঝতে দাওনি কেন? উৎসুক কণ্ঠ টেনে চারু উত্তরে বলল। লুকিয়ে রেখেছিলাম, জমিয়ে রেখেছিলাম। তার জন্য যাকে ভালোবাসার জন্য আমার হৃদয় তৎক্ষণাৎ অনুমতি দেবে, বোঝার জন্য, জানার জন্য সময় নেবে না। শুধু বলবে, এই সেই ব্যক্তি যার সাথে তুমি বাকি সারাটা জীবনের জন্য আটকা পড়ে যাবে। আমি তোমাকে তোমার অতীতের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি। সম্মোহিনী শ্রীতার, তার থেকেও বেশি সম্মোহিনী তার ডাক। তুমি বলে ডাকছে, বাঁধিয়ে উঠছে কর্ণ। এই ডাকে আফিম মেশানো কম্পন ধরে পুরুষালী বক্ষ পেঞ্জিরার অন্তরালে লুকায়িত জিতে। মন মস্তিষ্ক দুই মিলে আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার নতুন নাম হবে সম্মোহনী লতা। আবদাসুলভ গলায় কাব্য বলে ওঠে। আবার তুমি বলে রাখবে? না, আর না। একবার সাহস করে ডেকেছি, এটাই অনেক। সরাসরি প্রত্যাখ্যানে ডুবে যাবার নয় কাব্য। ইচ্ছে হচ্ছে সামান্য জোর খাটিয়ে নিজের আবদার মানিয়ে নেওয়ার। এতে ভুল তো কিছু নয়, অধিকার আছে। আমার কথা শোনো চারু, তুমি নিশ্চয়ই চাইবে না আমি কাছে এসে তোমাকে লজ্জায় ফেলি? হুমকি দিচ্ছেন? হ্যাঁ। চারু বেঁকে বসে, শুনবে না তার কথা, লজ্জা দিতেও দেবে না। হাত এঁটে নিজেকে পূর্ব প্রস্তুত করলো। বলল, শুনবো না কথা। বলেই দ্রুত মুখ ঢেকে নেয়। মুখের কোনো অংশে যেন হামলা না চালাতে পারে এই সত্য অসভ্য হওয়া পুরুষ। কাব্য ঝুঁকে পাজা বলে তুলে নেয় এক ছটকায়। এগিয়ে চলতে লাগলো সমুদ্রের দিকে। আশ্চর্য আর ভয় মিশ্রিত চারুর মনোভাব। দ্রুত হাতে শার্টের কলার চেপে ধরেছে। সমুদ্রে ফেলে দেবে না তো? ফেলে দিয়ে বলবে, একটু ভয় দেখিয়েছি শুধু। সমুদ্র গর্ভে অর্ধ ডুবে আছে উভয়ই। কাব্য এনে দাঁড় করেছে তাকে। এটা কি শাস্তি ছিল? কোমরে হাত পেঁচিয়ে নিজের দিকে টেনে আনে, বলে, চারুলতা, পুরুষ মানুষ দ্রুত ফসকে যায় প্রেয়সীর কাছে, সত্য এটা। আর প্রিয় নারীর কাছে তার নিজস্ব বলে কিছুই থাকে না, সেখানে সে অসহায়। এতটা দিন তোমার পাশে থেকে তোমার সঙ্গ পেতে ইচ্ছে হয়েছে বহুবার, স্বীকার করিনি, বুঝতে দিইনি। তুমি কাছে এলে মনে হতো এই বুঝে ভুল করে বসলাম, অস্থির হয়ে উঠতাম। স্বেচ্ছায় ভুল করতে ইচ্ছে করছে,
যে ভুল এই তীরভবনে ভুল বলে গণ্যই হবে না। গভীরভাবে ছুঁয়ে দিই সুন্দর চারুলতাকে, না হলে এই হৃদয়টা ধুকে ধুকে মরবে। জলে ডুবে থাকা পা দুটো অসার, তার চেয়ে আবেদনময়ী কাব্যের চাওয়া। উপেক্ষা করার তো জো নেই, ভালোবাসা পাওয়ার কাতর সে নিজেও। কাব্যের বুকে আটকে থাকা হাত তার হৃৎপিণ্ডে গতিবেগ পরিমাপ করতে সক্ষম। চারু হয়তো ভয় পাচ্ছে, এমনটাই চট করে ভাবতে শুরু করে কাব্য। চারুর অভ্যন্তরীণ অদৃশ্য অস্থিরতাকে দূর করতে দ্রুত বাক্যে বলতে লাগলো। বাদ দাও চারুলতা, আমি তোমাকে সময় দেব, বছরের পর বছর সময় চাইলেও কাব্যের কপালে বিশেষ রাজত্ব চারুর, অধৈর্য হতেই পিছিয়ে থাকে না। কাব্য বাধ্য মাথা ঝুঁকাতে। দ্রুত কাব্যের বুকে মাথা গুঁজে নিল, নিচু গলায় বলল, যেখানে ভালোবাসা আছে সেখানে পরিপূর্ণ আপনার হতে আমার কোনো অসুবিধে নেই। শশাঙ্ক কি আজ লাজে রাঙা? কালো মেঘের আড়ালে মুখ লুকালো যে, অথচ সমুদ্র তার মতোই উত্তাল। সে রাতের মতো ঝড় উঠেছে, যে রাতে কাব্যতে ভুলবশত জড়িয়ে যেতে বাধ্য করেছিল চারুকে। আজ হয়তো ভুল শুধরে গিয়েছে। ভ্রান্ত সিদ্ধান্তে যথাযথ পরিণাম পরিণয়। কাব্য ভুল নয়, সঠিক। চারুর জন্য সম্পূর্ণরূপে সঠিক। ভুল ছিল তাকে জানার ভুল, উপলব্ধি করার ভুল। ঘায়াল হচ্ছে সেই পরিণামে। যাকে ভেবে বসেছিল নরপশু, তার কাছে নিরাপদ মনে হচ্ছে নিজেকে। নিজের মধ্যে টেনে নিয়ে আবদ্ধ করে ফেলেছে সম্পূর্ণ চারুকে। ভিন্ন কাব্যের রূপে পাগলপ্রায় নাজুক চারুলতা। বুঝে উঠল তার উন্মাদনার কাছে চারুর জেদ শক্তিহীন। জ্বলন্ত অগ্নিশিখায় নিচ থেকে পা বাড়িয়েছে চারু। জ্বলে পুড়িয়ে ছাড়খাড় তো হওয়া অনিবার্য। তবে ধৈর্য ধারণ করা কাব্য এত অধৈর্য হলো কি করে? প্রেম সুধায় মাতালের মতন ডুবে আছে। সম্পূর্ণ চারুলতা ডুবে থেকেও তার অস্থিরতা কমছে না, দ্বিগুণ বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত নিঃশ্বাসের ঘনত্ব। আকস্মিক গালে ভেজা অনুভব করলেও চারু দিয়ে চলেছে এক ফোঁটা জল। বদ্ধ চোখ জোড়া চটপটে মেলে দিল। কাব্য কাছে। কি করে সেদিন ভেবেছিলে আমি তোমাকে মেরে ফেলবো? আমার চোখের দিকে কখনো চেয়ে দেখেছিলে? তোমাকে মৃত্যু দেওয়ার আগে আমি আমার মৃত্যু কামনা করি। সম্পর্কের প্রথম দিকে চারু কাব্যকে বলেছিল, মনে প্রাণে মানত চারু। কাব্যের চরিত্র যেমনভাবে উপস্থাপিত হচ্ছে, সে হয়তো একদিন চারুকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। কাব্যের নিভু নিভু কণ্ঠ তারপরও জোর খাটিয়ে বলে উঠেছে, তোমার জীবন নষ্ট করিনি চারু, সত্যি চাইনি এভাবে পদার্পণ করতে, করে ফেলেছিলাম ভুলবশত। আমাকে ক্ষমা করে দাও, আমি একটা লোভী আর খারাপ লোক। কাব্য পুনরায় বলে ওঠে, আমার তোমাকে ছাড়া চলে না, একদম চলে না। বিগত 1 বছর হসপিটালে বেডে শুয়ে তোমাকে কাছে থেকে কল্পনা করেছি, কেঁদেছি, হেসেছি, অভিনয় করেছি নিজের সাথে, ভুল বুঝিয়েছি মনকে। চারুলতা কাছেই আছে, হাঁটছে, চলছে, কথা বলছে তোর সাথে। কান্নারত কাব্যকে থামানোর কোনো ভাষা খুঁজে পেল না চারু। তার কথাগুলো চারু হৃদয়কেও ক্ষতবিক্ষত করতে শুরু করেছে। চাইছে না কোনো কষ্ট এই মুহূর্তে। কাব্যকে থামাতে ঠোঁটে ঠোঁট চেপে ধরল চারু। এলোমেলো চুলের গভীরে হাত ডুবিয়ে কাব্য মগ্ন হতে শুরু করলো চারুতে। তোমার জন্য একটা গুড নিউজ আছে আমজাদ। কাব্যের কথা কর্ণকুহরে পৌঁছাতেই আগ্রহী দৃষ্টিতে চাইলেও আমজাদ। গুড নিউজ, তাও আবার আমজাদের জন্য? তার জীবনের গুড বলে তো কিছু আছে নাকি? সব কিছুই ব্যাড। জানতে চাইবে না কি গুড নিউজ? জি স্যার, অবশ্যই। হাসি মাখা মুখে কাব্য জবাব দেয়, খুব শীঘ্রই তোমার বিয়ে হতে চলেছে। আমি নিজে খুঁজবো তোমার জন্য মেয়ে, উকিল দেবো তোমাকে। আগ্রহ, খুশি, আশ্চর্য উভয়ের উত্থান পতন হয়ে গেলেও আমজাদের মনে। প্রথমত গুড নিউজ শুনে বেশ আগ্রহী হয়ে উঠেছিল। বিয়ের কথা শুনে খুশির জোয়ার বইতে শুরু করেছিল। তার আগে কাব্য উকিল দেওয়ার কথা বলে সেই খুশির অনুভূতিকেও দমিয়ে দেয়। উকিল কাব্য দিলে সে হবে আমজাদের উকিল বাবা? এটাও কি সম্ভব? রুক্ষ মুখে বলে ওঠে আমজাদ, আপনি তো আমার বয়সে ছোট স্যার, আপনি আমার উকিল হলে তো বাবা সমতুল্য হয়ে যাবেন। বাবা নয়, লিগ্যাল গার্জিয়ান। যেটাই হোক স্যার, আপনার বয়সের সাথে অভিভাবক শব্দটা যায় না। কেমন দেখাবে বলেন? ছোটোখাটো চারু ম্যাডাম এত 39 বছরের ছেলে আর ছেলের বউকে বরণ করছে। ব্যাপারটা কেমন দেখাবে না? তোমাকে উকিল দিতে হলে আমাদের বুড়ো হতে হবে নাকি? কি জাতা বলো? তোমাকে উকিল আমি দিচ্ছি, এটাই ফাইনাল। আমি হব তোমার উকিল বাবা, ছোট উকিল বাবা।
নিজের বিয়ে ভালোই ভালোই চাইলে আমার কথা মানো। ঠাট্টা করে নাকি সিরিয়াস কিছুই বোঝা যায় না। উকিল বাবা ছাড়াই শুভ কাজ সেরেছে, নির্বিষ সংসার করছে বউয়ের আঁচলের লেপটে। তার বিয়েতেই এত ঝামেলা কেন? কেন এত শর্ত? সামাজিক জীব হিসেবে তারও বিনা ঝুট ঝামেলায় বিয়ে করার অধিকার নেই। কাব্যের দোষ এসব। এখন তাকে বাবা নজরে দেখার পালা। বয়সে 8-9 বছরের ছোট বাবা। কাগজে কলমে গত বছরের কাজের হিসাব মেলাতে বসেছে। কলম চালাতে চালাতে এক পর্যায়ে কাব্য বলে, বুঝলাম জাদা, কাজ এমন করবে যেন সারাদিন ঘরে থাকলেও টাকার কমতি না হয়। আমজাদের মন আবার সজাগ হয়েছে। বলছে, সব কাজ আমার উপর দিয়ে চালাতে তো হবেই। আগে সারাদিন ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো, এখন সারাদিন বউয়ের সাথে পড়ে থাকে। তাকে ছাড়া কর্মীদের সামাল দিতে কত কষ্ট হয় সে জানে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার গিয়ে দেখতে হয়। কাজ ও আমজাদের মনে মনে কথা বলার উপর ব্রেক কষল কাব্যের ফোনের আওয়াজ। ঘাড় বেঁকিয়ে একবার নাম্বারটা দেখে নিল। মোহিত কল দিয়েছে। হয়তো কাজের কোনো কথা বলবে, নয়তো তার মায়ের কথা বলে ঘ্যান ঘ্যান করবে। দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ না হলেও প্রথমটা গুরুত্বপূর্ণ ভেবে চিনতে ফোন রিসিভ করে। অন্য পাশ থেকে আওয়াজ ভেসে আসে, কাব্য, রেডি থেকো, কবিরকে পরশু দেশে আনা হবে।